আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ, আজ বেলা 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল। এ পর্যন্ত 5 জনের মৃত্যু। ভয় দেখে নয়, ভালোবেসে গোপালগঞ্জবাসীর মন জয় করার প্রত্যয় নাহিদ ইসলামের। আজ মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা। এবং আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানের জামায়াতে ইসলামের মহাসমাবেশ। 2 দশক পর এই জামায়াতকে ঘিরে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা, নতুন জোট গঠনের সম্ভাবনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে প্রশাসন। তবে আজ বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। গোপালগঞ্জের সংঘটিত রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে আত্মরক্ষায় সেনাবাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এদিকে বুধবার কারফিউ ঘোষণার পর থেকে শহরের পরিস্থিতি এখনও থমথমে। এ পর্যন্ত 20 জনকে আটক করেছে পুলিশ। ঢাকা বিভাগীয় কমিশনার জানিয়েছে, এনসিপির পদযাত্রা ঘিরে হামলার বিষয়ে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। বুধবার এনসিপির সমাবেশকে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দফায় দফায় হামলা, সংঘর্ষ এবং অগ্নিসংযোগ রণক্ষেত্রে পরিণত হওয়া গোটা জেলা এদিন একেবারেই শান্ত। তবে পরিস্থিতি থমথমে। বুধবারের রক্তাক্ত সংঘর্ষের মুখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ। প্রথম দফায় বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি করা হলেও আবার নতুন করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানিয়েছে প্রশাসন। যে পরিস্থিতিটির উদ্ভব হয়েছিল এটি সম্পূর্ণ এখন আমাদের নিয়ন্ত্রণে আছে এবং সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত সেই কারফিউ বলবৎ থাকবে এবং 2 ঘন্টা বিরতি দিয়ে আবার সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। আগামীকালকে হয়তো পরিস্থিতি আবার পর্যালোচনা করে যদি পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তখন হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গোপালগঞ্জে সংঘটিত রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে আত্মরক্ষার জন্য সেনাবাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে আইএসপিআর। এদিকে কারফিউ ঘোষণার পর থেকেই গোপালগঞ্জের মূল সড়ক একেবারেই শান্ত। কেবলমাত্র চলাচল করছে কারফিউয়ের আওতার বাইরে থাকা যানবাহন ও জরুরি সেবার গাড়ি। রাস্তায় ও মোড়ে মোড়ে টহল দিচ্ছেন র্যাব, পুলিশ, সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অতিরিক্ত কারা মহাপরিদর্শক জানিয়েছেন, গোপালগঞ্জ জেলা কারাগারে হামলাকারীদের শক্তভাবে প্রতিহত করেছে কারারক্ষীরা। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। গতকালকে যেটা ছিল, আমাদের কারারক্ষীরা যথেষ্ট সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, যার ফলে আমাদের মেইন যে ডিউটি, অর্থাৎ প্রধান যে ডিউটি, সেটা হচ্ছে আমাদের কারার ভেতরে যারা কনভিক্টেড আছেন, যারা হাজতে আছেন, তাদেরকে সঠিকভাবে নিরাপদে রাখা এবং তাদেরকে সঠিকভাবে তালাবদ্ধ করে রাখা। এর আগে সকালে পৌরসভার কর্মীরা সড়কে পড়ে থাকা ইটপাটকেল, রাস্তায় পড়ে থাকা তরুণের বাস ও পোড়া ময়লা আবর্জনা অপসারণ করে। এদিন নতুন করে অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এখনো জনমনে আতঙ্ক বিরাজ করছে। পৌরসভার লোক কাজ করতেছে, গাছগাছালি, ইটফাটকেল, অনেক কিছু এগুলো পরিষ্কার করবা লাগছে। তা 2টির ভিতরে পরিষ্কার হয়ে যাবে আল্লাহর রহমতে। পরিস্থিতি ভালোই আছে, কোনো লোকজন নাই, কিন্তু রিক্সা, অটো এরাই আছে। নেতাবৃন্দ এখানে আসলে এইভাবে উত্তেজনামূলক কথাবার্তা না বললেও পারত। হয়তো তারা উত্তেজনামূলক কথাবার্তা না বললে এই ধরনের পরিস্থিতি আমাদের ফেস করতে হইতো না। গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, বুধবারের হামলা ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত 20 জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ। এনসিপির জুলাই পদযাত্রা গোপালগঞ্জ
আগমনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার আজ তৃতীয় দিন। আর এই আজ তৃতীয় দিনের আজকের যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। গোপালগঞ্জে সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি অব্যাহত। এর মধ্যে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জের আভ্যন্তরীণ সকল রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা খুলনা মহাসড়কে খুলনা থেকে ছেড়ে যাওয়া কিছু গাড়ি ঢাকার উদ্দেশ্যে যেতে দেখা গিয়েছে। এছাড়া গোপালগঞ্জের সকল প্রকার দোকানপাট, ব্যবসা বাণিজ্য এক পর্যায়ে বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছে প্রান্তিক জনগোষ্ঠী। মোটর শ্রমিক, ভ্যান, রিক্সা চালক, কোনো যাত্রী নেই। আসলে তারা চরম সমস্যায় পড়ে গিয়েছে। তবুও রুজি রুটির তাগিদে তাদেরকে কিছু কিছু রাস্তাঘাটে দেখা যাচ্ছে, যেমন রিক্সা, অটোরিক্সা সহ অন্যান্যরা অনেকে বেরিয়ে পড়ছে। এছাড়া গোপালগঞ্জের এই ঘটনায় যে বা যারা জড়িত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জ সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মীর সাজিদুর রহমান, তিনি জানিয়েছেন গতকাল রাত্রে গ্রেপ্তার আছে, তবে কত সংখ্যক কী পরিমাণ গ্রেপ্তার আছে তিনি এই মুহূর্তেই তাৎক্ষণিক জানাতে পারছেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে তিনি তাদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ এবং কী ধরনের মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে বিষয়টি তিনি পরে আমাদেরকে নিশ্চিত করবেন। এছাড়া গোপালগঞ্জের যে সার্বিক সারা দেশের গোপালগঞ্জের বিষয়টা নিয়ে যে উত্তাল, এ বিষয়ে উদ্বিগ্ন গোপালগঞ্জের প্রশাসনও। তারা গণমাধ্যম কর্মীকে ইতোমধ্যে কারফিউ পাস নেওয়ার জন্য জানিয়ে দিয়েছে। এই ছিল গোপালগঞ্জে আমার কাছে সর্বশেষ। পতিত আওয়ামী লীগ যদি আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায়, জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে আয়োজিত পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা অনুষ্ঠিত হয়। নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে যাবে এনসিপি। ভয় দেখিয়ে নয়, ভালোবেসে গোপালগঞ্জবাসীর মন জয় করার প্রত্যয় জানান তিনি। বলেন, গোপালগঞ্জের সমাবেশে সন্ত্রাসীরা এনসিপিকে সাধারণ মানুষের কাছে যেতে দেয়নি। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এনসিপির পথসভাকে কেন্দ্র করে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রত্যেকটা ঘরে ঘরে যাবে গোপালগঞ্জে, এবং কোনো ভয় ভীতি দেখিয়ে নয়, ভালোবাসা দেখিয়ে গোপালগঞ্জ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াবে। সেদিনও দাঁড়িয়েছিল, আমরা এটা বিশ্বাস করি। সন্ত্রাসীরা গোপালগঞ্জের সাধারণ জনগণকে সেদিন আমাদের সাথে এসে মিলিত হতে দেয়নি। বাস আটকে দিয়েছিল, ফেরি বন্ধ করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের যেটা চরিত্র সেটা নতুন করে আমরা আর বলতে চাই না। এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ পরাস্ত করেছিল। আওয়ামী লীগ যদি আবারও মাথা উঁচু করে দাঁড়াতে চায়, বাংলাদেশের জনগণই তাদেরকে পরাস্ত করবে। জাতীয় নাগরিক পার্টি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মুন্সিগঞ্জে পথসভায় অংশ নেবেন এনসিপি নেতারা। এরই মধ্যে সমাবেশ মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জেলার একটি রিসোর্টে এসে পৌঁছান দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পথসভার কর্মসূচি অনুযায়ী আজ সকাল 11টায় এনসিপির নেতাকর্মীরা মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি পথযাত্রা শুরু করবেন। এই পথযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরের মঞ্চে গিয়ে শেষ হবে। এদিকে নারায়ণগঞ্জে জুলাই পথযাত্রায় শেষে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। জুলাই সনদ তৈরি প্রক্রিয়াটি স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। এ সময় ঐকমত্য কমিশনের সদস্যদের তাদের অনন্য ভূমিকা ও প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। আগামী 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 2 দশক পর স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে সারা দেশ থেকে প্রায় 10 লাখ নেতাকর্মীর উপস্থিতির আশা করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর পুনরুজ্জীবিত জামায়াত এই সমাবেশের মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তা জানান দেওয়ার পাশাপাশি ঘোষণা দিতে পারে নতুন জোট গঠনের। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে।
স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে বিগত ১.৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামায়াতের নেতাকর্মীদের ওপর দমন নিপীড়ন চালিয়ে কোণঠাসা করে রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর রাজনীতিতে আশার আলো দেখতে পান জামায়াতের নেতাকর্মীরা। এরই মধ্যে সারা দেশে নেতাকর্মীদের সংগঠিত ও ইসলামী আদর্শের চমকপ্রদ নানা বক্তব্য বিবৃতি দিয়ে অনেকের মনে জায়গা করে নিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ যে হুকুমটা আমাদেরকে দিয়েছেন এই হুকুমটা আমরা মানব। আমরা সেই কোরআনের জন্য লড়াই করছি। এটা শুধু আমাদের একার দায়িত্ব নয়, মানুষ হিসাবে আমাদের সকলের দায়িত্ব। দীর্ঘদিন পর বাধাহীন মুক্ত পরিবেশে ছোটখাটো আয়োজন করলেও এবার ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ ঘটানোর ঘোষণা দিয়েছে দলটি। আগামী শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখ মানুষের সমাগম ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তিমত্তার জানা দিতে চান দলটির কেন্দ্রীয় নেতারা। লক্ষ লক্ষ জনতার সামনে এই প্রোগ্রামকে কোনো থ্রেটের পর্যায়ে নিয়ে যেতে পারবে এটা আমরা কোনোভাবেই এদেশের মানুষও মনে করে না, এবং প্রশাসনের সাথেও আমাদের যোগাযোগ আছে, আমাদের নিজস্ব তথ্য বিভাগ আছে, প্রশাসনের সংস্থা যারা আছেন তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন। গোপালগঞ্জে এনসিবির সমাবেশে হামলা হলেও ঢাকায় নিরাপত্তার ঝুঁকি নেই বলে মনে করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা আশা করছি যে আমাদের ১৯শে জুলাইয়ের সমাবেশটা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে গোটা ঢাকা মহানগরী জনগণের জনসমাবেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। জামায়াতের এই জাতীয় সমাবেশে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামিক সংগঠনের নেতাকর্মীরাও। এই সমাবেশ থেকেই রাজনৈতিক জোটের নতুন সমীকরণের আভাস পেতে পারে দলটির আমিরের বক্তব্যে। জাতীয় সমাবেশে দেশপ্রেমিক সকল রাজনৈতিক শক্তি, ইসলামী শক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই জাতীয় সমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। সমাবেশটি সফল করতে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে ২০টি পয়েন্টে ৬,০০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এই সমাবেশের সফলতা ও ইসলামী দলগুলোর সম্ভাব্য জোট গঠন দেশের রাজনীতিতে হতে পারে নতুন মেরুকরণ। রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন, সে সমতা নেই। এজন্য আমরা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মতিঝিলে অবস্থিত সেনা কল্যাণ ভবনে আগুনের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায় বৃহস্পতিবার রাত ৮টা৫৫ আগুন লাগে। প্রায় ৩.৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তারা ফায়ার সার্ভিস। সংস্থাটি মিডিয়া সেল জানায় সেনা কল্যাণ ভবনের ৮ম তলায় আগুন লাগে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণ সম্পর্কেও কিছু জানাতে পারেনি তারা। নারায়ণগঞ্জে চাষারায় সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে অন্তত ৪০টি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর ৫:৩০টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘন্টা চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। মার্কেটটিতে প্রায় ২ শতাধিক রেডিমেড পোশাকের দোকান রয়েছে। ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এবার আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার সুয়েদায় সুন্নি বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে টানা ৫ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ জনে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়। গেল রোববার দ্রুজ সম্প্রদায় ও সুন্নি বেদুইন সম্প্রদায়ের লোকেদের মধ্যে মারধর ও অপহরণের ঘটনার পর সংঘাত তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় সেনা পাঠায় সিরীয় সরকার। সরকার বাহিনীর গুলিতে ১৯ জন দ্রুজ বেসামরিক নাগরিকের নিহতের অভিযোগের পর দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার দাবি করে দামেস্ক ও সুয়েদায় সিরীয় সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়াকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়া ও পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার অভিযোগ তুলেছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। এবারে খেলার খবর। ক্যারিবিয়ান ম্যাক্স 16 টি10 লিগে নিজের প্রথম ম্যাচে বল হাতে 2 উইকেট নিলেন সাকিব আল হাসান।
যদিও ফ্লোরিডা লায়ন্সের কাছে 9 রানে হেরেছে তার দল মিয়ামি ব্লেজ। আগে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে 6 উইকেটে 107 রান তোলে থিসারা পেরেরার দল। টানা 2 ওভারে 2 ব্যাটারকে ফেরান বাংলাদেশি ক্রিকেটার। জবাবে ওপেনিংয়ে নেমে 8 বলে 13 রানে ফেরেন সাকিব। 2 বল হাতে রেখে মিয়ামি ব্লেজ অল আউট হয় 98 রানে। শেষ করা আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কারফিউ, আজ বেলা 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল। এ পর্যন্ত 5 জনের মৃত্যু। ভয় দেখে নয়, ভালোবেসে গোপালগঞ্জবাসীর মন জয় করার প্রত্যয় নাহিদ ইসলামের। আজ মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা। এবং আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর মহাসমাবেশ। 2 দশক পর এই জামায়াতকে ঘিরে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা, নতুন জোট গঠনের সম্ভাবনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।